সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আজ আমরা কথা বলবো ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, ডেন্টাল ইমপ্ল্যান্ট, আমরা ট্রান্সপ্লান্ট শব্দটি শুনে থাকি এবং ইমপ্ল্যান্টও শুনে থাকি, এটিকে আমরা কেন ডেন্টাল ইমপ্ল্যান্ট বলছি, ট্রান্সপ্লান্ট না বলে? ট্রান্সপ্লান্ট এক জায়গা থেকে এনে আরেক জায়গায় স্থাপন করা, সেটা হলো ট্রান্সপ্লান্ট, মানে পজিশন ট্রান্সফার করা। হ্যাঁ। আর ইমপ্ল্যান্ট হচ্ছে গিয়ে একটা জায়গায় ইমপ্লান্টেশন বা মানে গেঁথে দেওয়া, বিধে দেওয়ার মতো। তার মানে চোয়ালের হাড়ের মধ্যে যখন দাঁত স্থায়ীভাবে বাধাই করবার জন্য এবং একটা মেটালিক জিনিস দিয়ে এটাকে হাড়ের মধ্যে গেঁথে দেওয়া হয়, এটা হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট। ধরেন আমাদের যদি কোনো দাঁত ফেলে দিতে হয় বা অ্যাক্সিডেন্টালি পড়ে যায়, তখন ওই জায়গাটা খালি থাকলে তার কোনো ব্যবস্থাপনা ছিল না। তারপর আলগা দাঁত বাধাই করা, পার্শিয়াল ডেঞ্চার, মানে দাঁতটা বাধাই করা হতো, এটা মুখে ওইখানে পড়ে আবার ওইটা খুলে ক্লিন করতে হয়। তো এই যে খোলা এবং পড়া অস্বস্তিকর, এটা দিয়ে চিবিয়ে তেমন শক্ত জিনিস খাওয়া যায় না, আবার ওইটা মাড়ির উপরে চোয়ালের উপরে ভর করে থাকে বলে এইটার কারণে অনেক সময় মিউকোজা বা ওই যে ঝিল্লি আবরণী যেটা থাকে সেটার নানান রকমের সমস্যা হয়, ইনফেকশনের চান্স থাকে। এরপরে ব্রিজ, ফিক্সড ব্রিজ প্রস্থেসিস বলে, এটা দাঁত নেই, তার দুই পাশের দাঁতকে কেটে ছোট করে প্রয়োজন মতো রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটি করে নিয়ে তার উপরে ব্রিজে যেরকম পিলার লাগে, খুঁটি লাগে, সেরকম দুই পাশের দাঁতকে পিলার বা খুঁটি হিসেবে ব্যবহার করে আমরা এখানে ফিক্স করে দাঁত বাধাই করতে পারি। সেটা মেটালিক হয়, মেটালের উপরে পোর্সেলিনের কালার ম্যাচিং যে সিরামিক বেজ হয়, জিরকোনিয়াম আলাদা একটা ম্যাটেরিয়াল, মেটাল ফ্রি, সেটা হয়, এরকমভাবে হতো। এখন এইটার দেখা গেল এইটারও ঠিক আছে ফিক্সড হয়েছে, চিবিয়ে সব খাওয়া যাচ্ছে, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হলো দুই পাশের ভালো দুইটা দাঁতকে কেটে ফেলতে হচ্ছে। সেটা রুট ক্যানেল করলে আপনার ওইটা লাইফ থাকছে না, অ্যাটলিস্ট তার যে মজ্জা বা পাল্প সেটাকে এক্সট্রাপারেট করতে হচ্ছে, রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হচ্ছে কখনো, অথবা ন্যাচারাল দাঁতটা ঢাকা পড়ে যাচ্ছে আর্টিফিশিয়াল কাভার দ্বারা। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরের ধাপে চিন্তা করলো যে আমি দুই পাশের ভালো দাঁতকে টাচ না করে ওইটা ন্যাচারাল যেরকম আছে ওই রকমই রেখে শুধু খালি জায়গা যে সেইখানে কিছু করা যায় কিনা। তখন সেখানে টাইটেনিয়াম দিয়ে যদি হাড়ের মধ্যে আমরা যেরকম দাঁতে ফিলিং করি তখন ড্রিল করি না, ঠিক ওইভাবে বিভিন্ন সাইজের ইনস্ট্রুমেন্ট দিয়ে হাড়ের মধ্যে ড্রিল করা হয়। ড্রিল করে করে যেই সাইজ মতো হাড়ের ভেতরে টাইটেনিয়ামের যে ইমপ্লান্ট সেটা আমরা ইনসার্ট করে দিই, করে এটাকে স্টিচ করে ওইভাবে দিলে হিলিং হয়। 2-3 মাস 4 মাস অবস্থা ভেদে বোনের কোয়ালিটি অনুসারে সেটা অসিও ইন্টিগ্রেশন বলে, মানে চারপাশের হাড় ওই যে টাইটেনিয়াম যেটা দিলাম সেটাকে ধরে ফেলে সুন্দর মতো, সেটা দাঁতের গোড়া হিসেবে কাজ করে। তার উপরে পরে ওইটার একটা অ্যাপার্টমেন্ট সেট করে একটা খুঁটির মতো সেটার উপরে বসিয়ে তার উপরে ক্যাপ করা হয়। অর্থাৎ চমৎকার একটি প্রক্রিয়া, একদম হাড়ের মধ্যে একেবারে এইভাবে আসলো। ফলে এটার পপুলারিটি গেইন করলো, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা এক্সপেন্সিভ এবং একটু সার্জিক্যাল প্রসিজিওর লাগে। এই ইমপ্ল্যান্ট করবার জন্য কোনো বিশেষ বয়স কিংবা ইন্ডিকেশনগুলো কি হতে পারে এবং কারা এর আওতায় আসতে পারবেন? সাধারণত গ্রোয়িং এজে, এটা মানে হাড় একেবারে গ্রো করে গেলে 18 বছর 19 বছরের পরে এরকম সময় এটা ধরেন করা হলো। আর একেবারে যত বয়স হোক, বয়স ফ্যাক্টর হয় না, তার কিছু কোমরবিডিটি এবং হাড়ের কোয়ালিটিটা দেখে নিতে হয়। ধরেন তার যদি হাড়ের ক্ষয়রোগ অতিরিক্ত মাত্রায় থাকে, যে হাড় ক্ষয় হয়ে
চোয়ালের সাইজ কমে যায় দ্রুত, সেরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইমপ্লান্ট সেট করলেও তার সাকসেস রেট কম হয়। দুর্বল হাড়, কারণ যদি আনকন্ট্রোল ডায়াবেটিক রোগী, মানে তার ইনফেকশন মুখে যখন তখন হচ্ছে এরকম হয়, তার ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। স্মোকারদের ক্ষেত্রে সাকসেস রেট একটু কম হয়, আমরা বলি স্মোকিং ছেড়ে দেওয়ার জন্য এবং ওরাল হাইজিনটা মেনটেন করার জন্য। হাড়ের কোয়ালিটি আগে নির্ধারণ করে নেওয়া হয়, যা তার পোরোসিটি কেমন আছে, হাড়ের কোয়ালিটি কেমন। অথবা এখানে দাঁত না থাকলে যেটা হয়, ডিজিউজড অ্যাট্রফি হয়, কোথাও কোথাও তার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, মানে হাড়ের ক্ষয়টা বেড়ে যায়, মানে ইউজ না হলেও ওই জায়গায় হাড়ের ক্ষয়টা বাড়ে। তখন সেখানে চোয়ালের যে হাইট উইথ এটা কমে যায়। আবার নিচের চোয়ালে হলে তার নিচে যে অ্যালভিউলার ক্যানেল থাকে, সেখানে ইনফেরিয়র অ্যালভিউলার ক্যানেল যেটা দিয়ে নার্ভ এবং রক্তনালী আসে, সেটার উপরও নির্দিষ্ট লেংথের একটা জায়গা তো লাগবে, সেটা থাকে না। তখন আমরা প্রয়োজন হলে উপরে বোন গ্রাফটিং করে এটার হাইট বাড়িয়ে নিতে পারি। ম্যাক্সিলার ক্ষেত্রে হলে অনেক সময় দেখা যায় যে হাড়, চোয়ালের হাড় নিচের দিকের অংশে, অ্যালভিউলার বোন বলি আমরা, এটা ক্ষয় হয়ে হয়ে মানে হাইট কমে গেছে, ফলে উপরে ম্যাক্সিলারি সাইনাস থাকে, যেটা সাইনাস এবং নিচে এখানে হাড়ের যে লেংথ, এখানে উইথটা খুব কমে যায়। তখন আমরা সাইনাস লিফটিং করে ওইখানে ভিতরে বোন গ্রাফটিং করে এটার আবার লেংথটা বাড়িয়ে নিতে পারি। ফলে আপনার আর দ্বিতীয় একটা অপারেশনের দরকার হয়, খরচ বেড়ে যায়। সেই জন্য দাঁত ফেলে দেওয়ার পর ইমিডিয়েট ইমপ্লান্টও করা যায়। যখন দাঁতটা আমরা রিমুভ করলাম তখনই ওই সকেটের মধ্যেই ইমপ্লান্টটা বসিয়ে দেওয়া যায়। যদি তখন না হয় তাহলে একটা সময় পর্যন্ত আমরা নেই, যখন হাড়টা ভরাট হয় তারপরে আবার বসানো যায়। তারপরে যেটা বলছিলাম যে আমরা ইমপ্লান্ট বসিয়ে 2-3 মাস 4 মাস প্রয়োজন মতো অপেক্ষা করি, সেটা না করে সিঙ্গেল সিটিং ইমপ্লান্টও করা যায়। মানে পুরাটাই একবারে করা যায়, কমপ্লিট করা যায়। কিন্তু সেটার থেকে ভালো হয় আগে ইমপ্লান্ট সেট করে অসিও ইন্টিগ্রেশন হলে তারপর প্রস্থেসিস করলে সেটার আউটকামটা ভালো হয়। ডেন্টাল ইমপ্ল্যান্ট এটা কি আসলে স্বাভাবিক দাঁতের মতো ব্যবহারযোগ্য হয়ে ওঠে কিনা, বা কি দেখেছেন এখন পর্যন্ত? এইটার সাকসেস রেট ক্ষেত্র বিশেষে 98 to 100%। নর্মাল দাঁতে যেরকম আমাদের খাওয়া দাওয়া, তার ব্রাশিং, তার যত্ন, যা কিছু যেরকম, ইমপ্লান্টের বেলায় অলমোস্ট সেম। আমরা তো নর্মাল মানুষদেরও, যাদের সব দাঁত ভালো আছে, তাদেরও বলি যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করতে হবে, রাতে খাওয়ার পরে, সকালে নাস্তার পরে, মাউথ ওয়াশ বা হালকা গরম পানিতে লবণ মিশিয়ে যে সেটা করা, ডেন্টাল ফ্লোস ব্যবহার করা, ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা প্রয়োজন হলে, এবং এইসব যে বলি আমরা, সেগুলা তো নর্মাল যত্নের জন্য দরকার। সুতরাং ইমপ্লান্টের রোগীদের বেলায় এটা আরও একটু মনোযোগ দিয়ে করতে হয়, যাতে খাবার আটকে না থাকে এবং তার খাওয়া দাওয়া, চিবানো, যা যা সব কিছু নর্মাল দাঁতের মতোই করতে পারে। এই সঙ্গে আর একটা কথা বলি যে অনেকে এরকম চিন্তা করেন যে 32টা দাঁত মুখে আছে, তো এর মধ্যে 2টা একটা দাঁত ফেলে দিলাম, সেটা বাধাই না করলে কি হবে, আমি ব্রিজও করব না, ডেঞ্চারও করব না, ইমপ্লান্ট তো অনেক ব্যয়বহুল, এইটাও করব না বা পারবো না করতে। এইটার সাংঘাতিক একটা ক্ষতিকর প্রভাব আছে। মানে কেন আমরা রিহ্যাবিলিটেশন বা এই প্রস্থেসিসটা কেন চাই, পুনঃস্থাপন দাঁত কেন চাই, সেটা হলো ধরেন আপনার একটা সিঙ্গেল একটা দাঁত মাঝখানে নাই হয়ে গেলে তখন 2 পাশের যে দাঁত সেটাকে ড্রিফটিং হয়, মানে যেখানে ফাঁকা অটোমেটিক্যালি আস্তে আস্তে একটু চাপতে থাকে। দেখবেন যে কেউ দাঁত ফেলে দিলে শুরুতে যেরকম ফাঁকা ছিল, আস্তে আস্তে অনেক বছর পরে দেখবেন যে ওই ফাঁকাটা কমে আসছে। কিভাবে কমলো? 2 পাশের দাঁত আস্তে আস্তে এদিকে চলে আসে। এখন দাঁতের সাইজ তো বড় হয়নি, তাহলে 2 পাশের দাঁত যে চলে আসলো, তাহলে ওইদিকে কি হলো, ফাঁকা হবে, 2 দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল স্পেস তৈরি হলো। তো ওই স্পেসে খাবার ঢুকলে সেখানে আপনার মাড়ির রোগ বাড়বে, এই পেরিওডন্টাল রোগ বাড়বে, তাতে করে এই দাঁত এক সময় নড়বে, ব্যথা হবে, কষ্ট হবে। এই যে উপরের দাঁত এবং নিচের দাঁত একটা রিলেশন মেনটেন করে, কিন্তু দাঁতের এই যে কাস্প আসছে, ফিশার আসছে, এই যে উঁচু নিচু আসছে না, উঁচু নিচু কোনটা কোথায় মিশবে, একটা রিলেশন মেনটেন করে। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা দাঁত আপনি ফেলে দেওয়ার পরে অন্য দাঁত 2টা যদি চেপে আসে, তাহলে এইটার যে উঁচু জায়গাটা উপরের দাঁতের নিচু জায়গায় গিয়ে মিশতো, তাহলে এই উঁচুটা সরে আসলে উপরের দাঁতের উঁচু জায়গায়, ফলে হয় কি, নিচের দাঁতই শুধু যে নড়ে যাচ্ছে তা না, উপরের বা উপরের কারণে নিচের, অর্থাৎ অপোজিট চোয়ালের যে দাঁত, সেই দাঁতও কিন্তু নড়বড়ে হতে পারে, সরে যায়। সরে গিয়ে হয় কি,
স্পেসিং হয়, ইন্টারডেন্টাল স্পেস বলি আমরা, ওইখানে তখন ফুড পার্টিকেল স্ট্যাগনেশন হয়। আর যদি ফ্রন্টে হয় এটা তো পেরিওডন্টাল পকেট হয়। আচ্ছা আচ্ছা, দেখতে অসুন্দর সামনের দিকে হলো, একেবারে ভেতরের দিকে হলে তার প্যাথোলজি বা রোগ ব্যাধি বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেই জন্য এইটা একটা। দ্বিতীয় হলো কারো কারো মাড়ির দিকের দাঁত যদি এরকম বেশি সংখ্যায় হয়, সামনে তো সৌন্দর্যের বিষয় আছে, উচ্চারণের বিষয় আছে, মাড়ির দিকে হলে তখন ওইখানে একদিকে হাড় ক্ষয় হয়, আবার দাঁত নেই। ফলে যাদের একটু ফ্যাটি তাদেরটা হয়তো বোঝা যায় না, কিন্তু অনেকের একটু গালটা বসে যায়, যেটা তার সৌন্দর্যহানিরও কারণ হয়। সে কারণে আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন একভাবে সুন্দর করেই, এখন সেই সুন্দরটা কোনো না কোনো কারণে ব্যাহত হলো। সেই ব্যাহত হওয়া সৌন্দর্যটাকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা যে আল্লাহ যে জ্ঞানটা মানুষকে দিয়েছে সায়েন্টিফিক্যালি, মেডিকেল সায়েন্স তো অনেক অ্যাডভান্স হয়েছে, সেইগুলি কেন গ্রহণ করব না? সে কারণে রোগ প্রতিরোধের জন্য, নিজের খাওয়া দাওয়ার সুবিধার জন্য, কারণ আপনি যদি ভালো মতো চিবিয়ে খেতে না পারেন তাহলে তো আপনার হজমের সমস্যা হবে, ডাইজেশনের একটা বিষয় থাকে। সুতরাং আপনি সব খাবার আরাম করে খাবেন, আপনার নিউট্রিশন বা পুষ্টি নিশ্চিত হবে, আপনার উচ্চারণ ঠিক থাকবে, আপনার দেখতে সৌন্দর্য থাকবে, অর্থাৎ ফাংশনাল এবং অ্যাস্থেটিক দুইটা বলি আমরা, মানে দেখতে সৌন্দর্য এবং যে কার্যক্ষমতা দরকার দুটোই আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য দাঁত পড়ে গেল না থাকলেও তার রিহ্যাবিলিটেশন দরকার। এবং সেই রিহ্যাবিলিটেশনের মধ্যে ডেন্চার বলেন, ফিক্সড ব্রিজ প্রস্থেসিস বলেন এবং ডেন্টাল বলেন, তার মধ্যে ডেন্টাল ইমপ্লান্ট, যেটা ডেন্টাল ইমপ্লান্ট বলেন, ইমপ্লান্টটা হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং ভালো। একেবারে স্যার, ডেন্টাল প্রতিস্থাপন বা স্থাপন, তারপরে এর মেইনটেনেন্স বা সারা বছর ধরে ফলো আপের কোনো প্রয়োজন হয় কিনা, বা এর স্থায়িত্ব সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন। নর্মাল দাঁতের মতোই নিয়মিত পরিচর্যা করা, 6 মাস অন্তর অন্তর বা অন্তত বছরে একবার, যেটা আমরা বলি যে ডেন্টাল সার্জনকে দিয়ে চেক আপ করানো নর্মাল মানুষেরও যেমন দরকার, ইমপ্লান্টের যারা গ্রহণ করেন তাদেরও দরকার। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হলে স্কেলিং করা, আর রেগুলার যে পরিচর্যার কথা আগে বলছি সেটি করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে এখানে এই যে ডেন্টাল ইমপ্লান্ট বসাতে গিয়ে কারো কারো মনে এই কোশ্চিনটা আসে বা কনফিউশন, যে এটা একটা মেটাল, টাইটেনিয়াম একটা মেটাল না, তো মেটাল শরীরে বহন করছি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা হয় কিনা? এটা টাইটেনিয়াম হচ্ছে বায়োকম্প্যাটিবল, যেটা হচ্ছে আমাদের শরীরের মতোই এটা মেনে নেয়, কোনো রিয়াকশন হয় না। সুতরাং এই টাইটেনিয়াম থাকাতে কোনো ক্ষতি হচ্ছে না। সেকেন্ড হচ্ছে গিয়ে কারো কারো মনে এই কনফিউশন হয়, আমি মেটাল বহন করছি, তাহলে আমি এমআরআই করানো বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষায় সমস্যা হবে কিনা। টাইটেনিয়ামের বেলায় সেটাও হচ্ছে না, কারণ এটা তো আয়রন না, ম্যাগনেটিক রেজোনেন্সে ম্যাগনেটে যে ধরবে, টাইটেনিয়ামের বেলায় সেই সমস্যাটা নাই। সুতরাং টাইটেনিয়ামের ইমপ্লান্ট নিয়েও তিনি পরীক্ষা নিরীক্ষায়, এমআরআই সহ যে কোনো পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা হয় না। এটার ইনফেকশনের রেট খুব কম। আর একটা হচ্ছে গিয়ে এই করার পদ্ধতির ক্ষেত্রে যদি সিঙ্গেল বা মাল্টিপলও হয়, বেশিরভাগ সময় এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করা যায়। দাঁত তোলার জন্য বা রুট ক্যানেল করার জন্য যে পদ্ধতিতে আমরা অবশ করি, সে একই পদ্ধতিতে অবশ করে এইটাকে স্টেরিলিটি মেনটেন করে সেভাবেই করা যায়, এটা বিগ ডিল না। সেকেন্ড হচ্ছে গিয়ে কারো যদি মনে হয় যে পুরা চোয়ালের দাঁত সব পড়ে গেছে, তার ক্ষেত্রে আমরা প্রয়োজন মতো কয়টা ইমপ্লান্ট সেট করে পুরাটাই আবার ফিক্স করা যাবে, সেই ক্ষেত্রে সংখ্যায় অনেক করতে হয়, কিংবা সাইনাস লিফটিং করতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা প্রেফার করি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া বা ঘুম পাড়িয়ে, যেটা অজ্ঞান বলে অনেকে ভয় পায়। এখন তো মানে অ্যানেস্থেসিয়া অনেক উন্নত হয়েছে, ঝুঁকি কম, ফলে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও ক্ষেত্র বিশেষে করা যেতে পারে। আর মেইনটেনেন্সটা নর্মাল অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম যে রেগুলার মাউথ ওয়াশ ইউজ করা, ব্রাশ করা, ডেন্টাল ফ্লোস ব্যবহার করা এবং নিয়মিত ডেন্টাল সার্জনের চেকআপে থাকা। অনেকের একটি খুব পছন্দের কোয়েশ্চেন যে আমি কি হাড় চিবিয়ে খেতে পারবো কিনা? হাড় চিবিয়ে খেতে পারবে, তবে এমন শক্ত হাড় বা পেয়ারার বিচি বা এরকম এক্সট্রা হার্ড সাবস্টেন্স যেগুলি হয়, যেটা খেলে আপনার নর্মাল দাঁতও ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, সেটা এটার উপরে যে কাভারটা, যেটা ক্যাপটা করা হয়, এই ক্যাপের
যদি আপনি পোর্সেলিন ক্যাপ দেন, তার নিচে মেটাল থাকে, উপরে পোর্সেলিনের লেয়ার থাকে, সেক্ষেত্রে পোর্সেলিনের যে কালার ম্যাচিং লেয়ারটা এটা ক্র্যাক করতে পারে অনেক সময়। সেই জন্য এটা করলে আবার নতুন করে করতে হয়, সেই জন্য আবার খরচ আছে, একটা বদার করতে হয়, তো সময় নষ্ট হয়। সেই জন্য আপনার যতটুকু সম্ভব মানে নর্মাল ভাত মাছ মাংস সব খাবার বা হাড়ও চিবাতে পারবে, কিন্তু এক্সট্রা হার্ড সাবস্টেন্স যেটা যে কোনো দাঁত ভেঙে যেতে পারে, ক্ষতি করতে পারে, এটি একটু অ্যাভয়েড করা ভালো। কারণ একটা ব্যয়বহুল চিকিৎসা টাকা খরচ করে একটা ডিফেক্ট হয়েছে বলেই তো ওভারকাম করবার জন্য এটা করা হয়েছে। সেটা শতভাগ ন্যাচারালের মতো ওইরকম ব্যবহার করা যায়, কিন্তু একটু সতর্ক থাকা ভালো। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন, এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। স্যার, সবশেষে জানতে চাইবো এর যে কস্ট ইফেক্টিভ কিনা বা কেমন খরচ পড়ছে, আমাদের বাংলাদেশে রোগীরা আসলে কতটা সেবা পাচ্ছে একটু জানান। ডেন্টাল ইমপ্লান্ট ব্যয়বহুল এই জন্য যে এই ইমপ্লান্টটা আমাদের দেশে তৈরি হয় না। আচ্ছা আচ্ছা। এখন পাশের দেশ ইন্ডিয়া বা চায়না বা পাকিস্তান এসব দেশে যা তৈরি হয় সেটার কোয়ালিটি বিবেচনায় আমাদের দেশে সেটার ইউজ খুব লিমিটেড, সেটার খরচ একটু কম। তো ভালো মানের ইমপ্লান্ট যদি ব্যবহার করতে হয়, যেটা আপনার জার্মানি, ইউএসএ এরকম বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের যারা ইম্পোর্টাররা ভালো, টাইটানিয়াম, যেহেতু টাইটানিয়াম আপনি জানেন খুব ব্যয়বহুল মেটাল, টাইটানিয়ামের ইভেন আমাদের যে চোয়ালের হাড় ভেঙে গেলে আমরা টাইটানিয়ামের প্লেট দিয়ে স্ক্রু দিয়ে যে ফিক্সেশন করি, এই ছোট্ট একটু মাইক্রো প্লেটের একটু স্ক্রু, সেই স্ক্রুটার দামও 1500-1600 টাকা, 1800 টাকা। একটা 4 হোল বা 6 হোলের এতটুকু একটা প্লেট, সেটার দাম 8000-10,000 এরকম। সুতরাং বোঝানোর জন্য বললাম যে টাইটানিয়ামটা এত দামি মেটাল, আর শরীরের মধ্যে যেহেতু এটা রিয়াকশন চিন্তা করে ওই কোয়ালিটিতে ওইভাবেই কোম্পানিগুলো তৈরি করে। দ্বিতীয় হচ্ছে এটার উপরে আবার প্রস্থেসিস বা দাঁত যে ক্যাপ করা বসানো সেটার প্রক্রিয়া আছে, প্লাস হচ্ছে এইটার জন্য একজন ডক্টরকে প্রথমে সার্জারি করে টাইটানিয়াম ইমপ্লান্ট বসানো, প্রয়োজন হলে অ্যালোপ্লাস্টিক বোন গ্রাফটিং বা অটো বোনও দেওয়া হয় অনেক সময়, সেটার জন্য একটু সার্জারি টাইম প্লাস ওই বোনের খরচ আছে।
কারো যদি সাইনাস লিফটিং লাগে সেখানে একটা সার্জিক্যাল প্রসিজার আছে। এর বাইরে শুধু ইমপ্লান্ট এবং প্রস্থেসিস মিলে এটা ক্ষেত্র বিশেষে চেম্বার টু চেম্বার প্রাইভেটে ভ্যারি করে। সরকারি বা স্বায়ত্তশাসিত পর্যায়ে খরচ তুলনামূলকভাবে কম, যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টিতে সেখানে এটা হয়। তো প্রাইভেটের থেকে একটু তুলনামূলক কম, তবুও 60-70 হাজার টাকা থেকে শুরু 1 লাখ এরকমের মধ্যেই বিভিন্ন জায়গায় সাধারণত ডেন্টালে হয়। আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য প্রতিদিনের সঙ্গে যারা যুক্ত আছেন সবার জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ক্ষতিটা বোঝার জন্য প্রথমে যদি সেরকম ফিল করেন সাদা হয়েছে কিন্তু যাচ্ছে না, আপনি কোনো কিছুই করছেন না, রোদে পড়ছে না, এই ধরনের কোনো ঘটনা আপনার ঘটছে না, তারপরেও সেটা আছে এবং নতুন নতুন জায়গায় হচ্ছে, তখন কিন্তু আপনি কিন্তু বিকাম ভেরি সিরিয়াস। কারণ হচ্ছে আমরা সত্যি অলওয়েজ আমি বারবারই বলতে চাই, আর্লি ডায়াগনোসিস সো ইম্পর্টেন্ট। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।